হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের সাইতামা সিনসের আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো এই এপিসোডের নাম হচ্ছে জাস্টিস আন্ডার সিজ। তো যাই হোক, তোমাদের বরাবরই আমরা যেটা বলে থাকি, আমরা কিন্তু ভিডিও তৈরি করি না, আমরা জাস্ট তোমাদের জন্য হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করি। মানে কইতেছে আমাদের কোনো যোগ্যতা নেই। তোমরা যেমন আমার ভিডিও দেখো, আমিও কারো ভিডিও দেখি। তুমি যদি আমার মেন চ্যানেলে যাও, র্যান্ডম ভিডিও চ্যানেল, সেখানে আমি কি লিখেছি বায়োতে দেখবা। আমার যেটা ইন্টারেস্ট জায়গায় আমি শুধুমাত্র সেটা নিয়ে ভিডিও বানাই। তবে তারপর ওই আমার ইন্টারেস্টিং জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করে আজকের এই পজিশনে আসছি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বাড়াবো না, কারণ আমি প্রচুর কথা বলে একটু সুযোগ পাইলে আমার মুখ থামতেই চায় না। এটা একটা সমস্যা ভাই, সিরিয়াসলি মারাত্মক লেভেলের বাসা। তো আমি বাড়তি কোনো কথা বলবো না। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সাইতামা বলে, আজকে আমি তোরে শেষ কইরা দিমু। তো আমরা তো মনে করি কাম সারছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা গেম খেলা শুরু করছে আর কি। তো সাইতামা মনে করে সে ভিডিও গেমে খুব সহজেই কিংকে হারিয়ে দেবে, যেমন করে সে রিয়েল লাইফে একটা পাঁচ মারে যে কাউকে জিতিয়ে দেয়। কিন্তু আসলে এতদিন হয়েছিল কি, কিং মূলত সাইতামাকে বাগে রাখার জন্য ভালো মতো খেলছিল না। তো আজকে তো কিং একটা চ্যালেঞ্জ দিয়েছে, এক আঙ্গুল দিয়ে সাইতামাকে খাড়া করে দেবে। তো কিং যখন গেম খেলা শুরু করে, তখন সাইতামা বাজেভাবে হেরে যেতে থাকে কিং এর ওই মাইয়া ক্যারেক্টারের কাছে। তো সাইতামার মন খারাপ হয়ে যায়, আর তারপরে কিং বলে হবে নাকি আরেকটা। সাইতামা আবারও খেলে, আবারও হেরে যায়। কিন্তু সাইতামার মনে এবার জেদ চলে আসে। সে চিন্তা করে যতক্ষণ না পর্যন্ত সে কিংকে হারাবে, ততক্ষণ না পর্যন্ত সে উঠবে না। এতে তার ক্ষুধা লাগুক, হাগা আসুক, মুতা আসুক, যা মনে হয় তাই হোক, সে কিংকে হারিয়ে তারপর এখান থেকে উঠবে। কিন্তু কাম হয় না, বারবার হাঁটতেই থাকে। আর তখন সাইতামা অনেক রেগে যায় এবং থেমে যায়। আর তখনই সে ওই জায়গায় সেলফোনের মতো একটা জিনিস দেখে টেবিলের নিচে। আর কিংকে জিজ্ঞেস করে এটা কি। কিং তখন বলে এটা অ্যাসোসিয়েশন থেকে রিসেন্টলি আমাকে ইমার্জেন্সি ট্রান্সমিটার হিসেবে দেওয়া হয়েছে, এবং এটা হিরোদের এজন্যই দেওয়া হয়েছে যাতে কোনো ইমার্জেন্সি কল আসলে এখানে অ্যালার্ম বাজবে এবং হিরোরা জানতে পারে এবং তাদের মিশন সম্পর্কে অবগত হয়। কিন্তু সাইতামা বলে আমাকে এটা দেওয়া হয়নি। তখন কিং বলে আসলে এটার মধ্যে বাটন আছে তো, যেটা তুমি চালাতে পারবে না, এর জন্য তোমাকে দেওয়া হয়নি। মানে সাইতামাকে চেতিয়ে দেয়। বুঝতে পারছো, ওই যে ভিডিও গেম খেলারও তো বাটন আছে। তো তখন সাইতামা চেতে গিয়ে আবারও কিং এর সাথে ভিডিও গেম খেলা শুরু করে। আর নেক্সট সিনে আমরা হিরো অ্যাসোসিয়েশনকে দেখি, যেখানে তাদের স্টাফ এসে বলে তারা মনস্টার অ্যাসোসিয়েশনের কাছ থেকে মেসেজ পেয়েছে। আর বলতে বলতে সেই স্টাফটা মনস্টারে পরিণত হয়ে যায়, এবং সেখানে থাকা সকল ওয়ার্কাররা তখন ইমার্জেন্সি সিগন্যাল পাঠায় হিরোদের কাছে যাতে হিরোরা এসে বাঁচাতে পারে। কিন্তু আমাদের কিং তো খেলায় বিজি। কিং এর অ্যালার্মও বাজে, কিন্তু গেমের শব্দের কারণে ওরা কিছুই শুনতে পায় না। আর তখন হেডকোয়ার্টারে একজন ওয়ার্কার বন্দুক বের করে ফেলে, কিন্তু হেড তাকে থামায় এবং বলে প্রথমে আমাদের মেসেজটা তো শুনে নেওয়া উচিত। আর তখন আমরা দেখি ওই স্টাফের হাতে গিউরোর যে আই ড্রোনটা সেটা ছিল। তো ড্রোনের থেকে মেসেজটা আসে অনেকটা এরকম, মনস্টার অ্যাসোসিয়েশন তোমাদের এই দুর্বল হিরোদের মারতে মারতে ঠ্যাঙ্গাতে টায়ার্ড হয়ে গিয়েছে। তো তোমাদের হিরোদের আমরা আর মারতে চাই না। তো এই জন্য আমরা চাই তোমাদের হিরো অ্যাসোসিয়েশন আমাদের সাথে একটা কোঅপারেট করুক, এবং আমরা সবাই মিলে এমন একটা দুনিয়া বানাবো, এমন একটা দুনিয়া হবে যেখানে মানুষ আর মনস্টার মিলেমিশে একসাথে থাকবে। তো এই জন্য তারা একটা সেফ প্লেস, মানে দেশের একটা অংশ দাবি করে। তো তারা সেখানে থাকবে, মানুষদের আর বিরক্ত করবে না, মানুষরাও তাদেরকে বিরক্ত করবে না। আর হেড তখন জিজ্ঞাসা করে তোমাদের যদি এরকমই প্ল্যান হয়ে থাকে, তাহলে এত হাঙ্গামা করলে কেন, এত মানুষ মারলে কেন? ড্রোন তখন বলে আমাদের ক্ষমতা দেখানোর জন্য এটা জরুরি ছিল। তাহলে তোমরা বুঝতে কিভাবে যে আমাদের সাথে হাত মিলানোই তোমাদের জন্য ভালো হবে? তো এটা শুনে যে ওয়ার্কার বন্দুক বের করেছিল, সে করে গিয়ে তার বন্দুকটা টেবিলে রাখে এবং বলে ঠিক আছে, আমরা তোমাদের সাথে হাত মিলাতে রাজি আছি, কিন্তু তার আগে ডিরেক্টরের ছেলেকে ছেড়ে দিতে হবে। আর ওয়ার্কার এই কথা বলার পরে মনে মনে চিন্তা করতে থাকে, যত আনন্দ আছে করে নাও, যত খুশি করে নাও, একবার ডিরেক্টরের ছেলেকে হাতে পাই তখন দেখবি তোদের উপরে অ্যাটাক করে তোদের সবগুলো মনস্টারকে ল্যাটাব্যাটা করে তারপর বারবিকিউ করে খাবো। কিন্তু তখন আমরা দেখি স্টাফ মনস্টার সেই ওয়ার্কারের বন্দুক নিয়ে ওকে গুলি করে মেরে দেয়, আর এর ফলে সেই ওয়ার্কার মারা যায়। তখন হেড রেগে বলে এটা কি ধরনের নেগোসিয়েশন, এটা কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পাইছো নাকি? তো তখন ড্রোন হাসতে থাকে এবং বলে তোমরা মানুষরা কত বোকা, তোমরা এত দ্রুত আমার কথা কিভাবে বিশ্বাস করে নিলে? তোমরা যদি এতই বোকা হও, তাহলে তোমাদের হারানো তো অনেক সহজ হবে। তোমাদের সাথে নেগোসিয়েশন করা, ডিল করার কোনো প্রশ্নই আসে না। এটা কখনোই হতে পারে না, মানুষ আর মনস্টার একসাথে মিলেমিশে থাকবে, এই দুনিয়াতে আমরাই থাকবো। আর তখন হেড জিজ্ঞাসা করে তোমরা ওই বাচ্চাটার সাথে কি করেছো? তো ড্রোন যখন জবাব দেয় বাচ্চা ঠিক আছে, এখনো মুসলমানিও করায়নি, কিন্তু আমরা তোমাদের 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমরা যদি তোমাদের সেরা হিরোদের একটা ফোর্স বানিয়ে তোমার বাচ্চাকে নিয়ে যেতে পারো, নিয়ে যাও। নয়তো এরপর থেকে প্রতিদিন একবার আঙুলের মাথা, একবার নুনুর মাথা, একবার মেন মাথা পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের রাজা লর্ড আরুচি অস্থির হয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তারপর ড্রোন নিজেই ব্লাস্ট হয়ে যায়, কারণ সেটাতে সেলফ ডিস্ট্রাকশন মোড দেওয়া ছিল। কিন্তু এখনো কিন্তু ওই মনস্টার স্টাফটা বেঁচে ছিল। তো সে যখন গুলি করে বাকি সব ওয়ার্কারদের মারতেই যাচ্ছিল, তখন সেখানে এস ক্লাস র্যাঙ্ক 11 হিরো সুপার অ্যালয় ব্ল্যাক লাস্টার চলে আসে এবং সে ওই মনস্টার স্টাফকে তুলে ফেলে দেয়। আর তখন একজন ওয়ার্কার খেয়াল করে যে আসল সমস্যাটা তো ওদের ওয়ার্কারের ছিল না, আসল সমস্যাটা হচ্ছে ব্ল্যাক লাস্টারের পায়ের নিচে ছোট্ট একটা মনস্টার রয়েছে,
সেটা মূলত স্টাফের চামড়ার ভেতর ঢুকে ওকে বশ করে নিয়েছিল। তো তারপর ওই ছোট্ট মনস্টারটা করে কি ব্ল্যাক স্টারের ভেতর ঢুকে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক স্টারের পুরো বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ার কারণে এটা ছিদ্র করতে পারে না, কোনো আসর হয় না, এবং উল্টো ওই ব্ল্যাক স্টার করে কি ওই মনস্টারটাকে উঠিয়ে মশার মতো চিবি মেরে ফেলে। আর তারপর ব্ল্যাক লাস্টার দেখে এখানকার এই ঘটনায় মানে এই মৃত্যুতে ওয়ার্কারদের মন খারাপ হয়ে গিয়েছে, আর তাছাড়া থ্রেটের কথা তো রয়েছে। তো ওদের মুড ঠিক করার জন্য সে তার নিজের বডি এবং মাসল দেখানো শুরু করে। আর সত্যি একটা কথা বলি, যাদের সেরকম ফিগার আর বডি থাকে ওরা দুনিয়াতে ওরা বাদে বাকি করে মানুষই মনে করে না, ওরা মনে করে যে বডি সবকিছু সব সময় কিভাবে মাসল দেখান যায়। আমার নাইতে আমি গেঞ্জির হাতে বাস করে থাকি, আর যারা আছে তার তো কথাই নাই। তো যাই হোক, পরের সিনে আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনকে দেখানো হয় যে এখানে মনস্টাররা চিন্তা করছিল হিরোরা কি এখানে আসবে কি আসবে না, কিন্তু ওরা তারপরেও যদি আসে ওরাই হেরে যাবে। কিন্তু গিরো তাদের থামায় এবং বলে এরকম চিন্তা ভুলেও করো না, হিরোরাও আমাদের চেয়ে কম না, ওরাও অনেক পাওয়ারফুল, কিন্তু তাও কোনো সমস্যা নেই। ওরা যদি আমাদের আস্তানায় আসে ওরা বাঘের আস্তানায় আসবে, ওরা কেউ জীবিত ফিরে যেতে পারবে না। তো তখন মনে করেছিল এই কথাটা বললো সবাই হাততালি দেবে, কিন্তু কেউ হাততালি বাজায় না। ও তো তখন নিজের কথা না বলে মানে ওর লর্ড আরোচির কথা বলে লর্ড আরোচির এই বিজয়ে তোমরা কি কোনো আনন্দ উদযাপন করবে না, কেউ কি তালি বাজাবে না? তখন সেই ককরোচ হেড বলে, আই মিন ককরোচ মনস্টার বলে, আমি এখানে শুধুমাত্র হিরো অ্যাসোসিয়েশনকে খতম করতে এসেছি, কোনো আরোচি বা বিচির গোলাম হতে আসিনি। আর তখনই বিচি রেগে যায়, আরোচি রেগে যায় এবং বলে আমি বেঈমান পছন্দ করি না। আর এই কথা বলে সে ককরোচকে খেয়ে ফেলে। আর এটা দেখে সকল মনস্টার ভয় পেয়ে যায়। আর গিরো তখন ওই মনস্টারদের বলে কারো কোনো সমস্যা থাকলে লর্ড আরোচির সাথে লড়াই করে তাকে হারিয়ে দিয়ে নিজে লর্ড হতে পারো, কিন্তু যদি সেই সাহস না থাকে তাহলে লর্ড আরোচির সামনে মাথা নত করো, তার ডিরেকশনে চলো। তো যথারীতি কারো সাহস হয় না। আর তারপর আরোচি গোটেটসুর ব্যাপারে জিজ্ঞেস করে যে গোটেটসু কই, ওকে এখানে দেখছি না। আর গিরো তখন তার ড্রোন পাঠায় এবং দেখে অলরেডি গোটেটসুকে কেউ ল্যাড়াবেড়া করে দিয়েছে। আর পরের সিনেমাতে দেখানো হয় হঠাৎ করে গারোর চোখ খোলে এবং সে এবারও বলতে পারে না সে কোথায়, এবং সে জ্ঞান ফিরে বলে আমি কোথায়, আমার খালি মনে পড়ে আমি কিংকে দেখলাম, কিন্তু তারপর কি হইলো। আর এখানে আমরা দেখতে পাই ওর অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। তো এখন চিন্তা করে আমার গোপন কোন এক জায়গায় লুকিয়ে থাকতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত। আর এরপর সে রাস্তায় যখন বেরোতে লাগে তখন ডেথ গেটলিংকে হাটকে দেখে। সে ক্লাস এ হিরো, কিন্তু এবার সে লুকিয়ে যায়, মানে এবার গারোর সাহস নেয় যে আমি কারোর সাথে লড়াই করতে পারবো। মানে এস ক্লাস দেখে ধরা নেয়, কিন্তু আজকে এ ক্লাসের একটা হিরো দেখে ও ভয় পেয়ে গেছে। কিন্তু ও যখন সেখান থেকে পালায় তখন ডেথ গেটলিং এর একটু সন্দেহ হয় যে কেউ তাকে দেখছে এবং ফলো করে। আর ওইদিকে জোনাসকে ডক্টর আবারও নতুন একটা নিউ বডি দেয় এবং বলে এখানে অনেক হাই টেকনোলজি দিয়েছি এবং এটা অটোমেটিক্যালি প্রয়োজনে তোমাকে সাহায্য করবে। আর এখানে আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, তোমার এত পরিশ্রম এত রিস্ক নেওয়া উচিত নয় যার ফলে তোমার নিজের জীবনে মারা যেতে পারে। আর তখন ডক্টরের তার পুরনো দিনের কথা মনে পড়ে, যখন তার মনে হয় সে যখন ইয়ং ছিল সে সত্যের জন্য লড়াই করতো, কিন্তু বরাবরই পাছায় লাথি খেয়েছে। তো এর জন্য জেনোস যেন যে কাজই করে ভেবে কাজ করে। আর এরপর আমরা দেখি সব জায়গায় নিউজ চলে এসেছিল যে মনস্টার অ্যাসোসিয়েশন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মানুষের বিরুদ্ধে, এবং তারা হিরো অ্যাসোসিয়েশনের ভেতরে গিয়ে একজন ওয়ার্কারের বিচিতে গুলি করে মেরেও ফেলেছে। তো লোকজন তখন চিন্তা করে হিরোরা তখন কোথায় ছিল, অ্যাসোসিয়েশনের ভেতরে গিয়ে ওদের যদি অবস্থা করে তাহলে আমরা আর কি ভাই। আর অন্যদিকে আমরা দেখি মেটাল নাইট আর চাইল্ড এম্পায়ার চিন্তা করে তাদের কি করা উচিত, মানে ভিডিও কলে। আর তখন মেটাল নাইট চাইল্ড এম্পায়ার কোনো আইডিয়া শুনেই না, ও খালি ওর মতোই বকবক করতে থাকে। আর এখানে উল্লেখ্য চাইল্ড এম্পায়ার বাচ্চা হলেও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, অনেকটা তোমার ছোট ভাইয়ের মতো, তোমার মতো না। আর এদিকে আমরা দেখি হিরো অ্যাসোসিয়েশনও পুরো টেনশন রয়েছে, কারণ পুরো শহরের নজর এখন ওদের উপর রয়েছে যে ওরা এখন কি করবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ঢাকায় যখন বৃষ্টি হয় গলা পানি হয়ে যায়, পুরো শহরের মানুষের নজর তখন থাকে সিটি কর্পোরেশনের উপর, কিন্তু সিটি কর্পোরেশন সে বুঝে যে আমাকে কি করার আছে। তো যাই হোক, খবর যখন বের হয় যে মনস্টাররা যুদ্ধ ঘোষণা করেছে এবং মনস্টাররা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে, সেই খবরগুলো এই শহরের যে মনস্টারগুলো ছিল লুকিয়ে ছুকিয়ে তারাও পড়ে ফেলে এবং তারাও মনস্টার অ্যাসোসিয়েশন সম্পর্কে জেনে যায় এবং তারাও ভাবে আমরাও সেখানে জয়েন করব এবং সবাই মিলে এই পৃথিবীকে ল্যাটাবেড়া করে দেব এবং এই পৃথিবীতে আমরাই রাজত্ব করব। কিন্তু হালাগো ভাগ্য যে এত খারাপ, কুত্তা ভাগ্য ছিল একবারে। ওরা দুর্ভাগ্যবশত পরে রাস্তায় সাইতামার সামনে, সাইতামা আসলে তখন বাসার ময়লা ফেলতে যাচ্ছিল। তো সাইতামা যেটা করে সবগুলোকে মেরে দেয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, সাইতামার যে ময়লার গাড়িওয়ালা সে ওর ময়লা না নিয়ে সামনে চলে গিয়েছে, তো এগিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে কতগুলো মনস্টারের স্বপ্ন সাইতামা শেষ করে দিলি তুই। আর এর পরের সিনে আমরা বাগানে সেই বাচ্চাটাকে দেখি, যে বাচ্চাটা আর কি ওই যে কমিক্স এর বই পড়তো এবং সে তাদের বন্ধুদের সাথে ছিল। তো ওদের কথা আমরা বুঝতে পারি বন্ধু বান্ধবের মধ্যে ওর কোনো দামই নাই, অনেকটা আমার মতো। তো তখন ওদের বাকি বন্ধুরা বলে যে এটা হচ্ছে আমাদের লুকানোর জায়গা, আমাদের সিক্রেট হাইড আউট, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে কেউ রয়েছে, তো ওখানে গিয়ে আমাদের দেখা উচিত কে রয়েছে। তো কেউ যেতে রাজি হয় না। আর তখন ওই কমিক পড়া যে ছেলেটা, যেটা সব
সবচেয়ে দুর্বল বাচ্চা ওকে ওরা পাঠাতে চায়। তো এখানে আসলে যেটা হয়েছে ওই হাইড আউটে মূলত গারো বিশ্রাম নিতে এসেছে, কারণ ওর অবস্থা এত খারাপ যে ও চলাফেরাই করতে পারছে না, পুরো বডিতে ব্যান্ডেজ লাগানো। সে ক্লান্ত হয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছিল, আর তখন সে বাচ্চার আওয়াজ শুনতে পায়। আর তারপর যখন সে বাচ্চাটাকে দেখে তার মনে পড়ে আরে এটা তো সেই বাচ্চা যার কাছে হিরোদের বই রয়েছে, পূর্ব পরিচিত। তো বাচ্চা গারোকে সেই জায়গা থেকে চলে যেতে বলে, কারণ ওটা ওদের সিক্রেট বেস। কিন্তু গারো মানা করে দেয় যে না, আমি যেতে পারবো না। কিন্তু তখন ওই বাচ্চা কান্না করে দেয় আর বলে যদি তুমি না যাও আমার বন্ধুরা আমাকে মারবে। গারো তখন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিছু সময় পর আমি এই জায়গা ছেড়ে চলে যাব। আর তোমাকে আরেকটা কথা বলি, তুমি যাদের সাথে চলাফেরা করো সেই জায়গায় তুমি যদি সঠিক সম্মান না পাও তাহলে কখনোই তাদের সাথে তুমি থাকবে না। এবং এটাই কিন্তু তোমার লাইফের সবার জন্য একটা ইম্পর্টেন্ট কথা। প্রয়োজনে বাড়ি একা থাকো, কারোর সাথে মিশো না, কিন্তু যেখানে তুমি সম্মান পাবে না, তোমাকে প্রপার ভ্যালু করা হবে না, ওইখানে যদি তুমি থাকো তুমি দিন দিন ল্যাপস হয়ে যাবে। সিরিয়াসলি গারো একটা অন্যরকম কথা বলছে। তো এরপর গারোকে বোঝানোর জন্য বসে যায় এবং বলে তুমি যদি না চাও তোমাকে কেউ বিরক্ত করুক তাহলে একটা উপায় রয়েছে, তোমাকে বেস্ট হতে হবে, সেটা যে কোনো উপায়, তোমাকে স্ট্রং হতে হবে। তো গারোর কথা শুনে বলে এটা তো কমন সেন্স, স্ট্রং হলে তো সবাই দাম দিবেই, তুমি বিশেষ কোনো কথা বলেনি। তো এই কথা শুনে গারো হতাশ হয়ে যায় এবং হাসতে শুরু করে যে এই শালার আমি কি বুঝাইলাম এই পিচ্চিরে। কিন্তু হাসতে গিয়ে ওর বডিতে ব্যথা শুরু হয়ে যায়। আর এদিকে বাইরে যে বাকি বন্ধুরা ছিল ওরা ভাবে ভেতরে এত সময় লাগছে কেন। আর তখনই সেখানে ডেথ গেটলিং মানে যে আর কি গারোকে লক্ষ্য করেছিল, সে তার সাথে কিছু এ এবং বি ক্লাসের হিরোদের নিয়ে এসেছে এবং সে জানে গারো এই ঘরের ভেতরেই রয়েছে এবং অনেক আহত অবস্থায় রয়েছে এবং আজকে চরম সুযোগ গারোকে শেষ করে দেওয়ার। তো এর জন্য হিরো বাচ্চাদের সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে একটা ফাইট হতে চলেছে। আর তখন আমরা দেখি ওই বেইমান বাচ্চারা তাদের ওই বন্ধুকে একলা রেখে পালিয়ে যায়। এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, যাদের ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলে যদি সবাইকে সমানভাবে ট্রিট করা না হয়, তাদের মধ্যে একটা যদি দুর্বল বাচ্চা থাকে বা একটা গরিব বাচ্চা থাকে বা একটা চেহারা খারাপ বাচ্চা থাকে, ওদের এই ধরনের সমস্যায় পড়তে হয়। তবে আমি যাই বলি, আমার লাইফের দিক দিয়ে আমি অনেক সুখী। আমার বন্ধু বান্ধব আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট মূল্যায়ন করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওদের মূল্যায়ন করতে পারি না। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এটা দুই একটা ভ্লগ ভিডিওতে দেখেছো তোমরা। তো যাই হোক, গারো তারপর বাচ্চাকে বলে তুমি যাও, আমি এখানে আর একদিন থেকে চলে যাব। আর এরপর যখন এই গেট খুলে গারো এই বাচ্চাটিকে বের করতে যাবে, তখন সে বুঝতে পারে যে হিরো রকে চার দিক থেকে ঘিরে ফেলেছে। আর সে তাড়াতাড়ি বাচ্চাটাকে থামায় এবং ওর কাছ থেকে ওই হিরো বুকটা চায়। আর তারপর ওই শেডের ছোট ছোট ছিদ্র থেকেও দেখে যে এখানে কোন কোন হিরো এসেছে। আর তারপর বই থেকে ওই সব হিরোর ক্ষমতা, ওদের আক্রমণের ধরন সব সম্পর্কে পড়ে ফেলে। আর গারো তখন বুঝতে পারে আমার শরীরের যে অবস্থা, ওদের তো এখন হারানো কঠিন, কিন্তু তারপরও বই যথেষ্ট আমাকে হেল্প করেছে, এটা কাজে লাগতে পারে। আর সাহস করে গারো বাইরে চলে আসে এবং সবাইকে বলে ফায়ারিং করো না, কারণ ভেতরে বাচ্চা রয়েছে। আর তারপর এক হিরো বলে তুমি এত দ্রুত ভয় পেয়ে গেলে। গারো তখন জবাব দেয় দেখো, আমি তোমাদের সবাইকে হারাতে একটুও সময় নিতাম না যদি আমি একটু ঘুমাতে পারতাম। আমি আসলে একটু টায়ার্ড, কিন্তু তারপরে মনে হচ্ছে তোমাদের সবাইকে মেরেই আমাকে ঘুমাতে হবে। আর এই কথা শুনে ডেথ গেটলিং রেগে যায় যে হালার পুত, নিজের পায়ে খাড়ায় দেখতে পারতেছস না, উল্টে আবার পাট নিতেছস। আর সে বলে গারো, আজকে তোকে আমি এমন মারবো রে, তুই নিজের আর কখনো মনস্টার বলতে পারবি না। তো গারো তখন বলে ডেথ গেটলিং, তোরে আজকে আমি এমন কেলান কেলাবো রে, এরপর থেকে নিজেকে আর কখনো হিরো বলতে পারবি না। আর এই কথা বলে সে শেডের উপরে চলে যায়। আর গারো তারপর ওই এস ক্লাস যে ডগ ছিল ওর ফাইটিং স্কিলটা মনে করে ওই টেকনিকে লড়াই করতে থাকে এবং এটা খুবই ফাস্ট এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক। আর বাচ্চা তো ভেতরে ভয় চুপচাপ এইসব দেখছিল এবং চিন্তা করতে থাকে গারো এত ভালো একটা মানুষ, ও কি করেছে যার জন্য হিরোরা সবার পিছু নিয়েছে। অ্যাকচুয়ালি গারো কিন্তু বাচ্চাদের প্রতি খুবই সহনশীল, এটা আমরা আগেও দেখেছি। যেমন আমি নাম ভুলে গিয়েছি, সিলভার ব্যাট সম্ভবত, ওর বোনের সামনেও কিন্তু গারো বাড়তি কিছু করে না, আবার এই ছেলেটার সাথেও কিন্তু ভালো ব্যবহার করেছে। তো যাই হোক, এই লড়াই আমরা দেখতে পাই গারো বারবার আঘাত পেতে থাকে, তবে তারপরেও সে লড়াই করে যেতে থাকে। আর তখন তার শরীরে অনেকগুলো বিষাক্ত তীর ঢোকে আর বাকি হিরো ধরে অ্যাটাকে শোর লাগে। আর তখন গারো খালি সাইড হতে থাকে এবং সাইড হতে হতে গ্রিন স্যুটের একটা হিরোকে দেখতে পায়, যাকে দেখে একবারে ভোদাই টাইপ একটা ছেলে মনে হচ্ছে। তো ও মনে করেছে ও হয়তো এই হিরোদের সাপোর্ট করতে এসেছে। তো গারো প্রথমে ওকে অ্যাটাক করে শেষ করতে যায়, কিন্তু এই ছেলেটাও স্পেশাল, ও খুবই ফাস্ট। ওর কাজ ছিল হচ্ছে এটাই, গারো যদি এখান থেকে পালাতে যায় ও গারোকে পিছু নেবে। তো গারো ওকে ছুতেও পারে না, কিন্তু গারোর মনোযোগ যখন ওই দিকে ছিল বাকি সব হিরোরা ওর উপর অ্যাটাক করে নেয় এবং সব হিরোরা গারোকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর তারপর গারোকে একটা লাস্ট চান্স দেয় সারেন্ডার করার জন্য, হয় সারেন্ডার করো নয়তো এখনই মরো। আর তখন গারো চিন্তা করতে থাকে সে কি করবে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই এপিসোড সম্পর্কে আমার পার্সোনাল কিছু মতামত আমি দিই। তোমরা অনেকে বিরক্ত হন পার্সোনাল কথা বললে, তবে তারপরেও যারা বিরক্ত হও না তাদের জন্য বলছি, যারা বিরক্ত হও তারা ভিডিও দেখা এখনই বন্ধ করতে পারো। তো আজকের যে আমরা এপিসোডটা দেখলাম, এই এপিসোডের লাস্টের ব্যাপারটা কিন্তু খুবই এন্টারটেইনিং ছিল, স্পেশালি গারোর জন্য। গারোকে যদিও একটা ভিলেন হিসেবে দেখানো হয়েছে, তবে গারোর ফ্যান হওয়ার মতো কয়েকটা কারণ আমি দেখতে পেয়েছি সিরিয়াসলি। এবং আজকের এই এপিসোডের যদি আমি ম্যান অফ দ্য এপিসোড বলি, সেটা অবভিয়াসলি আমি গারোকে দেবো,
কারণ দেখো ভিলেন হতে পারে কিন্তু এখনো অসুস্থ, আর 10টা হিরো তখন অসুস্থ গারোকে গিয়ে এভাবে মারতে যাবে, আর গারো এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়ে গারোর ক্যারেক্টার যদি এখান থেকে শেষ হয়ে যায় বিষয়টা খুবই কষ্টজনক হবে। আমি চাই গারো আরো শক্তিশালী হোক, কিন্তু কোন এক সময় এমন একটা বড় বিপদ আসুক মনস্টারদের পক্ষ থেকে যে কারণে গারো নিজে থেকে আবার ভালো হয়ে যায়, মানে নিজে থেকে আবার হিরো হয়ে যায়। আর এখানে আরেকটা কথা বলতেই হচ্ছে, ডেমন স্লেয়ার যেমন ওদের সিরিজটাকে একেবারে সুন্দর করে গুছিয়েছিল, এই সাইতামা সিরিজটাও কিন্তু যে পুল্লা পায় না সিরিজগুলো যায় মনে হয় তাই বলুক, নেগেটিভ কমেন্ট আমি অনেকেই দেখছি। আমার কাছে সাইতামা সিরিজ ভালো লাগছে কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই ক্যারেক্টার গোছানোর ব্যাপারটাই কিন্তু একটা সিরিজের আসল ব্যাপার। তো যাই হোক, আর মাত্র 2টো এপিসোড রয়েছে, তারপরে তোমরা সাইতামাকে মিস করতে চলেছো। 4 বছর ধরে ওয়েট করে আছে এই ওয়ান পাঞ্চ ম্যানের ফ্র্যাঞ্চাইজি, এবছরও মনে হয় দিবে না, 24-এ হয়তো আসবে এটার 3rd সিজন। তবে তারপর আমি চেষ্টা করবো 3rd সিজন কন্টিনিউ করার জন্য, বাট এইখানে না, আরেক জায়গায়। এর কারণটা হচ্ছে কি আমি তোমাকে বলি, আমার টার্গেট হচ্ছে আমার এখানের ম্যাক্সিমাম যারা ভিউয়ার তারা হচ্ছে নতুন এনিমি লাভার। তো আমি ফিল্টার করে পুরনো এবং নতুন কিছু অ্যানিমেশন আনবো যেগুলো তোমাদেরকে আরো বেশি অ্যানিমেশনের প্রতি আকর্ষিত করবে। তো আমার প্ল্যানটাই হচ্ছে সিরিজগুলো এবং ক্যারেক্টারগুলো তোমাদের চিনিয়ে দেওয়া, আর এরপরে তোমরা করবে কি মানগা পড়বে। লাস্ট পর্বে আমি নিজেই তোমাদের মানগার এটা দিয়ে দেবো যে কই থেকে মানগা পড়বে। তোমরা মানগা এই জন্যই পড়বে, তুমি যে ক্লাসেরই হও না কোনো, বিশ্বাস করো আমি তোমাদের একটা মজার কথা বলি আমার লাইফের। আমি বাংলাদেশের যে পড়ালেখার সিস্টেম গোবর দিয়ে মাথায় ভর্তি করে দেয়, যেগুলো পড়ালেখার দরকার না সেগুলো দিয়ে তোমাদের ভয় দেখায় রাখে। যোগ বিয়োগ গুণ ভাগ মানে হিসাব করতে পারলে যথেষ্ট, তার মধ্যে আমাদের অঙ্কের মধ্যে ওই পরিণমতি ত্রিকোণমিতি অমুক সাইন অমুক ত্যাগ অমুক বীজগণিত অমুক পাটিগণিত পিতা পুত্র এগুলো দিয়ে তোমাদের ভিতরে যে একটা ভয় টোকাই দেয় লাইফের 12টা বাজায় দেয়। তারপরে এই যে ইংলিশ এত কঠিন হবে কিসের জন্য? ছোটবেলা থেকে 12 বছর পর্যন্ত আমাদের ইংলিশ পড়ায়, ইংলিশে তো আমাদের গড়গড়ায় কথা বলা উচিত। এমন এমন সাবজেক্ট আছে যেগুলো কোনো দরকারই নাই। ইভেন আমি মনে করি দুনিয়া আপডেট হয়েছে, তোমাদের পড়ালেখার সিস্টেম এখন আপডেট হওয়া উচিত। তোমরা যে এই ভিডিওটা দেখলা তোমাদের কাছে বোরিং লাগছে, লাগে নাই? তাহলে তোমাদের যখন ইতিহাস বা সমাজ বই যখন পড়ায়, যখন নবাব সিরাজদৌল্লার দৃশ্য দেখাবে, সিরাজদৌল্লা নিয়ে 1000 সিনেমা বানাইছে, কেন সরকার ইচ্ছা করলে কি সিরাজদৌল্লারে দেয়া অ্যানিমেশন একটা সিনেমা বানাইতে পারে না? বা বইতে যে পড়াগুলো আছে বিজ্ঞান বই হোক বা যে কোনো বই হোক সেগুলো অ্যানিমেশন আকারে এখন থাকবে, ডাইরেক্ট প্রত্যেকটা স্কুলে একটা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনে ডাইরেক্ট ওই পড়াটা ভিডিও আকারে আসবে। দেখো যে ইউটিউবে এখন কত ভিডিও হয়, সারা জীবন বই পড়ে যা শিখতে পারো না, 11 মিনিটে একটা ভিডিও দেখে তোমার টোটাল মাথায় চলে আসে। আবার কত সালে কত কে এগুলো কোনো দরকারি জিনিস নাকি? তোমার স্টোরিটা জানা আসল। আমাদের পূর্বের ইতিহাস জানার কার দরকার হচ্ছে একটা কারণেই, যাতে ওগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি বা জানতে পারি। আবার এই যে পদ্য মদ্য বা ব্যাকরণ বা গ্রামারে বা বাংলা ব্যাকরণে আমরা জন্মগতভাবেও বাংলা ভাষা অলরেডি শিখেছি। তো বাংলা সাবজেক্টও আমাদের যতখানি চাপ দেয়, এত চাপ দেওয়ার আসলে দরকার না, যতখানি করা দরকার ঠিক ততখানি করে দিই। কিন্তু আমাদের মূল ফোকাসটা দিক হচ্ছে ভাষার উপর, ইংলিশ ভাষা শেখার উপর, কারণ ওইটাই লাইফে সবচেয়ে বেশি কাজে লাগবে। আজকে আমি যদি ইংলিশ ভাষা জানতাম, আমি ইংলিশে এক্সপ্লেন গুলো করতে পারতাম, তাহলে চিন্তা করো আমি কত বড় ইউটিউবার হতে পারতাম। তারপর এর সাথে ইন্ডিয়া একটা বিশাল কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম, হিন্দি 300 কোটি মানুষ হিন্দি জানে। তুমি যদি হিন্দিও জানো, এটা কিন্তু আমি অন্যভাবে বলতেছি না, তুমি জাস্ট বিজনেস পারপাসে দেখো, বিদেশ গেলে কোরিয়ান ভাষা শিখতে হয়, তোমাকে যদি হিন্দি ভাষাও শেখানো হয়, তুমি যদি হিন্দিতে ইউটিউবিং করতে পারো, বিশাল বড় প্ল্যাটফর্ম। দেখো হিন্দি ইউটিউবার মানে ইউকে রাইডাররা 2 দিন পর পরই ল্যাম্বরগিনি মুক্ত গাড়ি কিনতে। তো পড়ালেখা করাই তো ক্যারিয়ারের জন্য, ইউটিউবিং ও ইনফ্লুয়েন্সারিং কিন্তু একটা ক্যারিয়ার, গেমিংও কিন্তু একটা ক্যারিয়ার। আমাদের বাচ্চাদের পড়ালেখার চাপ দিয়ে ওদের মানসিক অবস্থা এত খারাপ করে রাখে যে ওরা যে ক্রিয়েটিভিটি করে কিছু করবে সেটা করতে পারে না। তো আমাদের এডুকেশনাল সিস্টেম আসলে যুগের সাথে সাথে একটু চেঞ্জেস হওয়া উচিত আর একটু আপডেট হওয়া উচিত। নর্মাল বই দেখে ইংরেজি শেখা এবং নর্মাল বই দেখে বিজ্ঞান বা ওই যে সমাজ বই তো এগুলো শেখা অনেক কঠিন একটা ব্যাপার। আস্তে আস্তে এগুলো নিয়ে গবেষণা করা উচিত আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের। আই থিঙ্ক এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তুমি হয়তো বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। অনেক চেঞ্জেস আনা পসিবল, যেগুলো করলে হবে কি আমাদের পোলাপানদের মাথার উপর থেকে অনেক চাপ কমে যায়। আমি নিজে যখন হাই স্কুলে পড়ছি, ভাই স্কুলের নাম শুনলে আমার ভয়ে কামসার হয়ে যেত, আমি মুইতা দিতাম প্রায়। তো ওই পড়াগুলাকে এখন ভিন্ন সিস্টেমে আসলে আনা উচিত, মানে আমরা যে রেগুলার ট্রেডিশনাল যে বই সিস্টেমটা, ওই বই সিস্টেমটা এখন পেন র্যাম সিস্টেম হওয়া উচিত। পুরা সিরাজদৌল্লা স্টোরি তোমার 10 মিনিটে বা 20 মিনিটে যে পড়াটা আছে ওইটাই তোমার ডাইরেক্ট ভিডিও আকারে আসবে, ক্লাসের সবাই মনোযোগ দিয়ে দেখবে ওই ভিডিও এবং সবাই ওখান থেকে ইজিলি উত্তর দিতে পারবে। কিন্তু যখন বই পড়তে যাবে সেটা কিন্তু একরকম ব্যাপার হলো না। আবার ইংলিশের যে ব্যাপারটা, ছোটবেলা থেকে আমাদের যদি একটু একটু করে সিস্টেমেটিক, এত বেশি বেশি পড়া না, এত রিয়ারেঞ্জ ম্যানেজ এত কিছু এগুলো লাগে নাকি, একটা ভাষা শেখাই তো মেন। এত তুমি যখন ভালো মতো ভাষা শিখে যাবে অটোমেটিক্যালি তো সবকিছু যাবে, একবারেই সবকিছু আমাদের দিয়ে দেয়। ক্লাস 7-এর গ্রামারও দেখছো ওই সবই ছিল, 10-এর গ্রামারেও তাই, সব গ্রামারে তাই, সবকিছু একবারে জয় কিছু করে দেয়। কেন ক্লাস 1 থেকে একবারে সিস্টেমেটিক ওয়েতে আমাদের পড়ালেখার সিস্টেম গুলো এমন ভাবে করে দিব, আমরা এসএসসি পরীক্ষার সময় ইংলিশ রচনা আমাদের মুখস্থই করতে হবে না, ইংলিশ রচনা আমরা নিজেদের মতো বানাই দিতে পারবো। তো যাই হোক, আমি এতগুলো কথা কেন বলছি আমি এখন বলি মেন উদ্দেশ্য। ওয়ান পাঞ্চ ম্যান আমি কন্টিনিউ করবো না, ওয়ান পাঞ্চ ম্যান আমি কন্টিনিউ না করে আমি করবো কি শেষ ভিডিওতে তোমাদেরকে ওই মানগা দিয়ে দেবো। তোমরা করবা কি ইংলিশ যে মানগাগুলো আছে ওই মানগাগুলা তোমরা করবা কি ইংলিশে পড়বা, তাহলে হবে কি তোমাদের ইংলিশে অনেক ইমপ্রুভমেন্ট হবে, বিশ্বাস করো। ইভেন তোমরা যদি
পারো বিদেশি বন্ধু বান্ধব বানাবে এবং তোমরা নিজেরাও নিজেদের সাথে ইংলিশে কথা বলার ট্রাই করবে। বিশ্বাস করো আমি 14-15 বছর পরে ইংলিশ যা না শিখতে পারছি, আমি যে বিবিএতে পড়ছি ওটা ইংলিশ মিডিয়ামে ছিল, কিছুই শিখতে পারি না, কিন্তু আমি মেন ইংলিশ শিখছি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গিয়ে বিদেশিদের সাথে কথা বলতে হইতো। একটা ওয়ার্ড আসছে, একটা সেন্টেন্স আসছে, আমি তো ঘোড়ার ডিমও বুঝতেছি না কি এটা, তখন ওই সেন্টেন্সটা আমি দিলাম ট্রান্সলেটরে। তো একটা ডায়লগ আছে, শিখছাও কনে ঠেকছাও জেনে। তো ওই ঠেকতে গিয়ে যে ইংলিশটা তুমি শিখবে ওটা মাথায় সারাজীবন থেকে যাবে, কিন্তু তুমি যদি ওই বই মুখস্থ করো ওই ইংলিশ মাথায় থাকে না। মানে আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিলাম, আর আমার মতামতের সাথে আমার এলাকার বাংলাদেশের কারো মতামতে মিলে না। তো যাই হোক, অনেক কথা বলছি, এগুলো আবার ভাইরাল করো না, তাইলে আবার আমার পুলিশে ধরে নিয়ে যাবো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। তবে তোমরা ইংলিশের ইমপ্রুভমেন্টের জন্য তোমরা যদি অ্যানিমেশন দেখো, হিন্দি না দেখে সাবটাইটেল ইংলিশ অ্যানিমেশন গুলো দেখবে। দরকার পড়ে পজ করে করে দেখবে, যে ওয়ার্ডটা বুঝবে না ওটা ট্রান্সলেটর থাকবে, ওটা বোঝার চেষ্টা করবে, তাহলে ওদের কথার ধরন ওটা তোমার মাথায় চলে আসবে। তুমি বিশ্বাস করে তোমার অনেক কাজে লাগবে। তারপর মানগা পড়বে বেশি বেশি, মানগা যত পড়বে তাহলে তোমার ওই ইংলিশটা তোমার শেখা হবে। এবং বিশ্বাস করো বর্তমান বিশ্বে ইংলিশটা সবচেয়ে জরুরি। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত ছোট ভাই ইংলিশে IELTS 8 করে যে অস্ট্রেলিয়া চলে গেল না। ইংলিশের কোনো বিকল্প নাই দুনিয়াতে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো। তবে আমি যে কথাগুলো বলেছি আমি এখানে কোনো স্ক্রিপ্ট ছাড়া জাস্ট নর্মালি বলেছি, এজন্য গুছাই বলতে পাই নাই। তবে তোমরা কথাগুলো শুনে তোমরা বোঝার চেষ্টা করো যে আলামিন ভাই এখানে কি বোঝাতে চাইছে, যে আসলে কি আমাদের চেঞ্জ এখন আনা দরকার, বা এত পড়ালেখা বা এত কিছু কি দরকার আছে। আমার লাইফে আমার বীজগণের জীবনও কাজে লাগে নাই, আমার লাইফে পিতা পুত্রের অঙ্ক জীবনও কাজে লাগে নাই, কিন্তু এই বালছাল আমার লাইফে প্রচুর প্যারা দিছে। মাঝে মাঝে আমার হাই স্কুলে মনে হচ্ছে আমি সুইসাইড করি। এই রিঅ্যারেঞ্জ অমুক তমুক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার প্রচুর পড়া দিছে, কিন্তু পড়ালেখার সিস্টেমটা ছোটবেলা থেকে যদি ওইরকম করতো, ওইসব রিঅ্যারেঞ্জ মিলান, ওইসব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিলান একটা ব্যাপার আসলো নাকি, এই ঘোড়ার ডিমের সিস্টেমটাই চেঞ্জ করা উচিত আই থিঙ্ক। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে পোলাবান হাতের সময় থাকবে, পোলাবান আরো ক্রিয়েটিভ হতে পারবে। বিদেশে দেখো ইউটিউবে পোলাবান কোডিং করে কোটিপতি মিলিয়নার হয়ে যাচ্ছে। আসলে আপডেট দরকার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, অনেক বাড়তি কথা বলছি, আমি তো বাচাল, মাফ করে দিও আমাকে।